এ থাম্বনেলের কথা আমার না, আওয়ামী লীগের লোকজনদের। কারণ হাসিনা পলাইলেও হাসিনা পুরা ব্যবস্থা রয়ে গেছে, একদম যেমন ছিল তেমনই আছে, কোনো কিছু বদলায় নাই। আজকে একটা এক্সাম্পল দিতেছি একটা সেক্টর নিয়ে। হাসিনার লেসপেন্সার ছিল সামিট গ্রুপ। সেই সামিটের 5টা কোম্পানিকে হাসিনা পলানোর পরে বাংলাদেশ সরকার পরিশোধ করেছে 5,978 কোটি টাকা। হাসিনা পলাইছে, সামিটের চেয়ারম্যান ফারুক খান গ্রেপ্তার হয়েছে, আজিজ খানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হয়েছে, তবু হাসিনা পলানোর পরের 1 বছরে সামিট গ্রুপ 5,978 কোটি টাকা পাইছে। তার মানে তার কি ইলেকট্রিসিটি দিচ্ছে সরকারকে, তাই সরকার টাকা দিতেছে? জি না। ফারুক খানের ফ্যানেলের কাপড় ঘষলে ইলেকট্রিসিটি যেতে তৈরি হবে সেটুকুও দেয় নাই। শূন্য ইলেকট্রিসিটি দিয়া 1,000 কোটি টাকা নিয়ে গেছে। জানেন তো, আমাদের শরীরে এমনকি চুলে ঘষা দিলে ইলেকট্রিসিটি তৈরি হয়, স্থির বিদ্যুৎ কয়। তো ওই স্থির বিদ্যুৎও শরীরে ঘষা দিলে যা বাড়াবি সেটাও দেয়নি। তাহলে কেমনে নিল টাকা? এটা পরে আমরা বিস্তারিত দেখব। শুধু সামিট না, ওরিয়ন আর মির্জা আজম পরিবারের ডিজিটাল পাওয়ার পাইছে 299 কোটি টাকা। মাশাল্লাহ। হাসিনার সাবেক প্রোটোকল অফিসার আলাউদ্দিন নাসিমের কোম্পানি পাইছে 241 কোটি টাকা, আলহামদুলিল্লাহ। শামীম ওসমান, মির্জা আজম আর ওবায়দুল করিমের ওরিয়ন পাওয়ার সোনারগাঁ পাইছে 442 কোটি টাকা। ইয়া আল্লাহ, দরবেশ বানায় দাও। কারণ আরো আছে। একই গোষ্ঠী ওরিয়ন পাওয়ার রূপসা পাইছে 352 কোটি টাকা। এর সবাই আওয়ামী লীগের লোক, অনেকে দেশের বাইরে পালায় আছে। এই জন্যই তো দুবাই বুর্জ খলিফার সামনে এরা দল বান্ধে সিল করে নিশ্চিন্তে। দেখেছেন কত নিশ্চিন্ত? কারণ বাংলাদেশ জনগণের ট্যাক্সের টাকা ঢুকিচ্ছে প্রত্যেক মাসে ওদের অ্যাকাউন্টে। এটাই হাসিনার সিস্টেম আর তারেক রহমানের ম্যানেজমেন্ট। হাসিনা ছাড়া হাসিনার সিস্টেম, সেটা কেমন, কিভাবে শুরু হইলো তাহলে লুটপাট? আসেন সেটা বুঝে দেখি। 2008-এ হাসিনা ক্ষমতা আসছে, চারিদিকে লোডশেডিং। 15 কোটি মানুষের দেশে বিদ্যুৎ সক্ষমতা 5,500 মেগাওয়াট, দরকার 7,000 মেগাওয়াট, ঘাটতি 1,500 মেগাওয়াট। তার মানে প্রত্যেকটা 5টা ঘরের একটাই অন্ধকার। হাসিনা দেখলে এটা তো মজা, এখানে সুযোগ, এখানে দাও মারা যাবে, দাও। পাবলিক অস্থির হয়ে আছে লোডশেডিং এর যন্ত্রণা, এই থেকে মুক্তি পাইতে যা খুশি মেনে নেবে। হাসিনা আসলো পরিত্রাতা হইয়া, সংকটের সমাধান নিয়ে। সংসদে পাশ হইল কুইক রেন্টাল বা ইনডেমনিটি অ্যাক্ট। এই আইন হাসিনাকে 2টা ভয়ঙ্কর ক্ষমতা দিল। সেকশন 6(2) কি আছে সেইটাতে? জ্বালানি মন্ত্রী একাই কোনো দরপত্র ছাড়া যে কোনো চুক্তি করতে পারবে। আর সেকশন 9, এই চুক্তি কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না। মন্ত্রী একা চুক্তি করবে, কোর্টে যাওয়া যাবে না, কেউ প্রশ্ন করতে পারবে না। কি মজা! আইন পাশ করার সময় হাসিনা কইছিল এটা মাত্র 2 বছরের জন্য, সংকট কাটে গেলে আইন আর থাকবে না। সেটা আর বাতিল হইল না। 2 বছর ব্যাটতে আজ পর্যন্ত শেষ হয় নাই। কয়েক দফা বাড়ায় 2026 সাল পর্যন্ত টিকায় রাখা হয়েছে। 33 বছর কাটলেও কেউ কথা রাখে না, পলিটিশিয়ানরা কোনোদিন কথা রাখে না, এটা মাথায় রেখেন। আর বিএনপি তখন সংসদে 15 বছর ধরে যে ইনডেমনিটি আইনটা 1,000 কোটি টাকা লুট হইল, প্রধান বিরোধী দল হিসাবে বিএনপি সংসদে সেটার বিরুদ্ধে দাঁড়ায় নাই। রাজপথে রাজনীতির কেন্দ্রীয় ইস্যু করে নাই। হরতাল হয়েছে অনেক কিছুর জন্য, খালেদা জিয়ার বাড়ির জন্য, কেয়ারটেকার বাতিল নিয়ে, কুইক রেন্টাল নিয়ে হয় না কিছু। হাসিনা তাইলে কেন আইন করলো? 1 নাম্বার তো রাষ্ট্রের সম্পদ মাফিয়ারাতে দেওয়ার জন্য। আর কি কারণ ছিল? 2009 সালে যখন হাসিনা ক্ষমতায় আসে, দেশের বিদ্যুৎ উৎপাদনের প্রায় 80% ছিল রাষ্ট্রীয় মালিকানায়, মাত্র 20% ছিল বেসরকারি হাতে। মানে জ্বালানি খাতের নিয়ন্ত্রণ তখনও জনগণের, রাষ্ট্রের হাতে। সেটাই থাকে সব দেশে। জ্বালানির উপরে রাষ্ট্র সার্বভৌম কর্তৃত্ব রাখতে চায়। যুদ্ধ লাগলে দেখেন জ্বালানি উৎপাদন আর সরবরাহ শত্রু দেশ ধ্বংস করে দেয়। আর বেসরকারি এই যে অনুপাতটা, এটা পাল্টে দেওয়া হলো ইচ্ছাকৃতভাবে সংকট সমাধানের নামে। আমাদের জ্বালানি নিরাপত্তাকে বেসরকারি খাতেই শুধু হাসিনা তুলে দিল না, বিদেশি রাষ্ট্রের উপরে নির্ভরশীল করে দিল। নির্বিচারে বেসরকারি খাতে নতুন কেন্দ্র বসানো হইল, নতুন রাষ্ট্রীয় বিদ্যুৎ কেন্দ্র আর বসানো হইল না। সব নতুন চুক্তি গেল সামিট, ওরিয়ন, এসালম, ইউনাইটেড, ডরিনের মতো হাসিনার ঘনিষ্ঠ কোম্পানির হাতে। ডরিন গ্রুপ কার জানেন না? সর্দির বডিগার্ডের 4 খলিফার 1 খলিফা নূরে আলম সিদ্দিকীর। ওর পোলা, ও মারা গেছে তো এখন ওর পোলা চালায়। 15 বছরে অনুপাত উল্টে গেল। আজ বেসরকারি খাতের দখলে পুরা বিদ্যুৎ উৎপাদনের বড় অংশ। রাষ্ট্রীয় খাত সংকুচিত, দুর্বল এবং ভর্তুকি নির্ভর। এর মানে কি? জ্বালানির মতো একটা সংবেদনশীল খাত আর রাষ্ট্রের হাতে নাই, মাফিয়া গোষ্ঠীর হাতে। তারা যদি একদিন ঠিক করে যে প্ল্যান বন্ধ করে দিবে, বাংলাদেশ অন্ধকার, তারা যদি ঠিক করে দাম বাড়াবে, সরকারের কিচ্ছু করার নাই। তারা যদি ঠিক করে বকেয়া চাই, সরকার মাথা নত করবে। চুক্তি বাতিল করার ক্ষমতা রাষ্ট্রের হাতে নাই। রাষ্ট্র এখন জিম্মি, এবং জিম্মিকারীরা কে? হাসিনার তৈরি করা মাফিয়া শ্রেণী।
তো বিদ্যুতের সংকটে সরকার কেমনে সমাধান করবে? সমাধান তো তার হাতে নাই। এবার আসেন দেখি লুটপাট কিভাবে হয়েছে, টাকার অঙ্কে লুটের পরিমাণ কত। এটা বুঝতে হলে ক্যাপাসিটি চার্জ এই শব্দটা বুঝতে হবে। এই একটা শব্দের ভেতরে বাংলাদেশের বিদ্যুৎ লুটের পুরা লাইসেন্স লুকে আছে, পুরা গ্রামার, পুরা ব্যাকরণ। ক্যাপাসিটি চার্জ মানে কি? একটা সহজ উদাহরণ দিই। ধরেন আপনি একটা প্রাইভেট কার ভাড়া নিলেন মাসিক চুক্তিতে। চুক্তি এরকম যে গাড়ি আপনি চালান বা না চালান প্রত্যেক মাসে ভাড়া দিতে হবে। চালাইলে তেলের দাম আলাদা, না চালাইলেও মাসিক ভাড়া ঠিকই যাবে। বাংলাদেশ সরকার বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোর সাথে হুবহু এই চুক্তি করেছে। কোম্পানি বিদ্যুৎ উৎপাদন করুক বা না করুক, শুধু সক্ষমতা ধরে রাখার নামে তাদের নিয়মিত টাকা দিতে হবে। এটাই ক্যাপাসিটি চার্জ। বিদ্যুৎ চাই আলাদা টাকা দাও, ফুয়েল কস্ট দাও। বিদ্যুৎ চাই না তাও ভাড়া দাও, ক্যাপাসিটি চার্জ। প্ল্যান্ট চললেও টাকা, না চললেও টাকা। কোম্পানির কোনো লেকশন নাই, পুরা ঝুঁকি রাষ্ট্রের, মানে আপনার আমার ঘাড়ে। বিশ্বের কোনো স্বাভাবিক বাজারে ব্যবসায় ঝুঁকি থাকে, ভালো করলে লাভ, খারাপ করলে লোকসান। কিন্তু বাংলাদেশের বিদ্যুৎ খাতে ঝুঁকি নাই, শুধু লাভ আর লাভ। এটা ব্যবসা নাকি এটা লুটেরাদের জন্য রাষ্ট্রের পেনশন স্কিম? এই লুটেরারা কত টাকা নিচ্ছে শুনলে মাথা গরম হয়ে যাবে। এই 16 বছরে কোনো বিদ্যুৎ না দিয়ে ভাড়া বাবদ বাংলাদেশ সরকার পরিশোধ করছে প্রথম 10 বছরে 43,500 কোটি টাকা, পরের 6 বছরে 76,000 কোটি টাকা, মোট 1,25,000 কোটি টাকা। খেয়াল করেন, প্রথম 10 বছর যা দিছে, পরের মাত্র 6 বছরে তার দ্বিগুণ। লুট বাড়েনি, কিন্তু লুটের গতি বাড়ছে। আপনারা বলা হয় সরকার প্রত্যেক বছর বিদ্যুৎ খাতে বিরাট অঙ্কে ভর্তুকি দেয়। আপনারা কয় যে আপনারা কম দামে বিদ্যুৎ দিতে ভর্তুকি দিচ্ছে আপনাকে। এই ভর্তুকির 80% খরচা হয় ক্যাপাসিটি চার্জ পরিশোধে, মানে বসে থাকা প্ল্যান্টের বিল মেটাইতে। বেনে করছি না, দেখেন বিদ্যুৎ ভর্তুকির 80 না 81% ক্যাপাসিটি চার্জে দেয়। টাকা দিচ্ছে দলের লোকজনদেরকে, লুটেরাদেরকে, আর বলতেছে ভর্তুকি দিতেছি বিদ্যুতে। আপনার পকেটের ট্যাক্সের টাকার সিংহভাগ যাচ্ছে মাফিয়াদের পকেটে, যাদের কারখানা বন্ধ, যাদের মালিক সিঙ্গাপুর লন্ডনে সিল করতেছে। আর আপনি ভর্তুকি নামে যেটা শুনিচ্ছেন সেটা আসলে জনগণের টাকায় লুটেরাদের মাসিক ভাতা দেওয়া হইতেছে। নামটা সুন্দর, কাজটা ডাকাতি। এই টাকা দিয়া 1.25 লাখ কোটি টাকা, এই টাকা দিয়া 4টা পদ্মা সেতু বানানো যেত, 4টা। অথবা বাংলাদেশে পুরা স্বাস্থ্য খাতে 3 বছরে পুরা বাজেট দেওয়া যেত। সারা বাংলাদেশের সব হাসপাতাল, সব ডাক্তার, সব নার্স, সব ওষুধ 3 বছর ফ্রি চলতো। ডলারে কত জানেন? $11 বিলিয়ন। বাংলাদেশের রিজার্ভের প্রায় অর্ধেক। শূন্য বিদ্যুতের বদলে হাওয়া হয়ে গেছে বাংলাদেশের রিজার্ভের অর্ধেক। তো প্ল্যান্ট কাদের কাদের দিছে আসেন সেটা দেখি। ক্ষমতা এসে 2009 আওয়ামী লীগ 32টা কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেয়। তারপরে 2010 সালে ইন্ডেমনিটি আইন করলো, সেই আইনের সাথায় 72টা বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিল। কারা পাইলো এই 72টা প্রজেক্ট? কিভাবে পাইলো? দরপত্র হয় নাই, কোনো টেন্ডার নাই, প্রতিযোগিতা নাই, কম কে দাম দিতে পারবে সেটার কোনো হিসাব হয় নাই। সরকার যাকে চাইলো তাকেই দিল, সিল মেরে দিল। কারা পাইলো? বেশিরভাগই সরকারের ঘনিষ্ঠ লোক, দলীয় ব্যবসায়ী, মন্ত্রী, নেতার আত্মীয়, আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা নব্য ধনিক শ্রেণী, যে বিদ্যুতের দরকারই ছিল না আমাদের। এখন আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা করবে। আমাদের আসলে কত বিদ্যুৎ লাগে এখন? আর কেনই বা হাসিনা ওভার ক্যাপাসিটি বানাইলো? দেশের চাহিদা ছিল 17,000 মেগাওয়াট, কিন্তু বিদ্যুৎ কেন্দ্র যা বানানো হইল তার যা উৎপাদন সক্ষমতা সেটা 29,000 মেগাওয়াট, মানে দ্বিগুণের কাছাকাছি। কেন? 2টা কারণে। প্রথম কারণ, জাপানিরা 2010 আর 2016 পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান বানিয়ে দিছিল জাপানের জাইকা। তারা চাহিদার পূর্বাভাস দিছিল ফুলায় ফাঁপায়। 2022 সালের যে ফোরকাস্ট দিছিল সেটাই আমাদের চাহিদার চাইতে 60% বেশি। মানে করছি না, এই যে দেখেন রিপোর্ট দেখেন, এরাই কইতেছে যে ওভার এস্টিমেট করা হয়েছিল পাওয়ার ডিমান্ড খুব বড় মার্জিনে। এর কারণে বাংলাদেশ অনেক বেশি ক্যাপাসিটির, যা দরকার তার চেয়ে বেশি ক্যাপাসিটির বিদ্যুৎ কেন্দ্র বানাইছে। এখন চিন্তা করেন, যে জায়গা প্ল্যান দিচ্ছে মাস্টার প্ল্যান, সেই জায়গায় বিদ্যুৎ কেন্দ্র বানাইতেছে, মাতার বাড়ি কয়লা প্ল্যান্টে বিনিয়োগ করতেছে, মাস্টার প্ল্যান আবার সেই বানাইতেছে, সেই প্ল্যান অনুযায়ী প্ল্যানটা বানাইতেছে। এইটারে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। যাকে প্ল্যান বানাইতে দিতেছেন সেই আপনার ফোরকাস্টিং করতেছে আপনার চাহিদা কত হবে। ভাবেন, আপনি ধরেন গাড়ি নিয়ে গেলেন আপনি গ্যারেজে, মেকানিক বনেট খুলে বললো যে ভাই ইঞ্জিন তো শেষ, আপনার নতুন ইঞ্জিন লাগবে, ব্যাটারিও বদলাইতে হবে, গিয়ার বক্সও দেখি গেছে গা টাইট হয়ে গেছে, আপনি জিগাবেন এত পার্টস কই পাবো? মেকানিক হাসি দিয়ে কইবে যে চিন্তা করেন না, পাশের পার্টসের দোকানটা আমার নিজের। এখন বুঝেছেন তো, পার্টস বেচা যার ব্যবসা, সে কেন বলবে যে গাড়ি ঠিক আছে আপনার? সে তো বলবে আপনার গাড়ির সব শেষ। সে তো চাইবে যে পার্টস বেচতে, সে তো গাড়ি ঠিক করতে বসে নাই। তো জায়গা তো আসলে আমার প্ল্যান করে দেবে না, ও তো আসছে কিভাবে বিদ্যুৎ কেন্দ্র বানাইবে আর টাকা নিবে। জায়গারে কেন দেশের পাওয়ারের পরিকল্পনা করতে দিতে হবে? আমাদের দেশের এক্সপার্টরা আছেন, একটা রাষ্ট্রীয় প্ল্যান বানাইতে পারে না? একটা বিদেশি প্রতিষ্ঠান থেকে লেখায় নিতে হবে, আবার ওদেরই ওই প্ল্যান অনুযায়ী ইনভেস্ট করতে দিতে হবে। বাঙ্গুদের কাজই এরকম।
হাসিনা কইতো না আমি এই প্ল্যান করে দিয়েছি, ওই প্ল্যান করে দিয়েছি, ডেল্টা প্ল্যান করে দিয়েছে। প্ল্যান করেছে। আর এক প্ল্যান মাস্টার আসিছে, বাংলার লুথার কিং।